হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে কিন্তু আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে। এর আগে আমরা বেশ কয়েকটি ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছি। আজকে কিন্তু এটা আমাদের পুরোপুরি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড একটি ক্লাস, অর্থাৎ 2024 সালে 20, 21 আর 22 তারিখে ইকোনমি থেকে যে যে প্রশ্নগুলি এসছে তা কিন্তু আজকে আমরা অ্যানালাইসিস করব। তো এই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের অ্যানালাইসিস করা হয়, তাহলে তোমরা কি বুঝতে পারবে যে কীরকম টাইপের প্রশ্ন আসছে বা কতটা ডেপ থেকে কিন্তু প্রশ্ন আসছে। আর অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিবে, যাতে তারা বুঝতে পারে যে কতটা গভীরে পড়তে হবে বা ইকোনমি থেকে কোন লেভেলের প্রশ্ন আসে। তো কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা কিন্তু একবার রুটিনটা দেখে নিব। দেখো, রবিবার করে সকালে কিন্তু হিন্দি রয়েছে, প্রতিদিন সকালে হিন্দি ক্লাস রয়েছে। প্রত্যেক রবিবার সকাল 9টায় হিন্দি ক্লাস, সন্ধ্যে 7টায় অঙ্ক। সোমবার দিন দেখো সকালে ক্লাস নেই, সন্ধ্যে 7টায় ইতিহাস রয়েছে। মঙ্গলবার দিন সন্ধ্যে 7টায় অর্থনীতি, মানে আজ, তাই তো। আর বুধবার স্ট্যাটিক জিকে সকাল 9টা, সন্ধ্যে 7টায় অঙ্ক। এরপরে বৃহস্পতিবার দিন দেখো সকাল 9টায় ক্লাস নেই, সন্ধ্যে 7টায় কিন্তু হিন্দি রয়েছে। আর শুক্রবার দিন কিন্তু রয়েছে পলিটি রয়েছে সন্ধ্যে 7টায়। আর শনিবার দিন সকাল 9টায় ভূগোল আর সন্ধ্যে 7টায় কিন্তু রিজনিং হয়েছে। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি তোমাদের এই রুটিনটা কিন্তু পরিবর্তন হতে চলেছে। এই যে ফাঁকা দিনগুলোতে এগুলোতে কিন্তু ক্লাস দেওয়া হবে, এই সপ্তাহ থেকেই ক্লাস শুরু হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, দেখো, অপশন এ নাবার্ড, অপশন বি নীতি আয়োগ, অপশন সি আরবিআই, অপশন ডি সেবি। তাহলে বলা আছে 2015 সালে যে পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি এসছে। আচ্ছা, আমরা জানি যে পরিকল্পনা কমিশন অ্যাকচুয়ালি কংগ্রেস সরকারে করা, তাই তো। আর 2015 সালে কি আসছে? বিজেপি সরকার চলে আসছে। তাহলে দেখো তো কি হতে পারে। নাবার্ড, ন্যাশনাল এগ্রিকালচার ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট হবে না, নীতি আয়োগ এটা হতে পারে, তাই তো। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো হবেই না, সেবি তো হবেই না। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি নীতি আয়োগ। এবার নীতি আয়োগ তো এটা পরীক্ষায় প্রশ্নে এসছে, দেখো 20-2-2024 ফার্স্ট শিফট এসছে। দেখো, পরিকল্পনা কমিশনে বিলুপ্ত করা হয়েছে এবং মোদী সরকারের নতুন প্রতিষ্ঠান নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। আয়োগ সরকারের একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, এটি ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু পরিচালিত হয়। তোমরা এই প্রশ্নের পাশাপাশি এটাও কিন্তু অবশ্যই নোটস করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে কাজে লাগবে। 2 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো অর্থ সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। এই যে M1, M2, M4 আর হলো M3। আচ্ছা, M3 আর M4টাও ওলটপালট হয়ে গেছে, যাই হোক। তো এই যে এইগুলো যে আছে তার মধ্যে সর্বাধিক ব্যবহৃত পরিমাপ কোনটি, এটা জানতে চাওয়া হয়েছে। এটাও 22 ফার্স্ট শিফট 2024-এরই। আচ্ছা, দেখো, এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি M3। কেন M3? দেখো, M1 আসলে কি, এখানে দেখো M1, M2, M3 আর M4 রয়েছে। এবার M1 কি? সিউ, অর্থাৎ মুদ্রা ও নোট প্লাস কয়েন, ঠিক আছে। ডিডি মানে বাণিজ্যিক ব্যাংকের নেট ডিমান্ড ডিপোজিট। আর M1 মানে এখানে যা যা রয়েছে M2 তে, M1 তো রয়েছে সঙ্গে পোস্ট অফিসের সঞ্চয় ব্যাংকের সঞ্চয় আমানত। M3 মানে M1 অবশ্যই এটা তো রয়েছে সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নেট টাইম ডিপোজিট, এটাও কিন্তু। তাহলে এটাই পুরোপুরি কি হবে, এই সরবরাহের সর্বাধিক ব্যবহৃত পরিমাপ, অর্থাৎ M3। M1 এর মধ্যে কি রয়েছে তাহলে? মুদ্রা, নোট প্লাস কয়েন রয়েছে। আর ডিডিতে রয়েছে কি? বাণিজ্যিক ব্যাংকের নেট ডিমান্ড ডিপোজিট রয়েছে, সঙ্গে রয়েছে বাণিজ্যিক ব্যাংকের নেট টাইম ডিপোজিট, এটাও কিন্তু রয়েছে। তাহলে এটাই সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। দেখো, M4, M3 প্লাস পোস্ট অফিসের সঞ্চয় সংস্থার মোট আমানত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ব্যতীত, এটা তাহলে হবে না, তাহলে হয়ে যাবে কি এটা, তাই তো। দেখো, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে। ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি সারা দেশে পরিচালিত হয়েছিল, বুঝলাম।
সারা দেশে পরিচালিত হয়েছিল। লাক্ষাদ্বীপ ছাড়া রাজ্যগুলি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সহযোগিতার সময় কত? এবার লাক্ষাদ্বীপ ছাড়া তাদের সঙ্গে সহযোগিতা যে করেছিল তার সময়কালটা কত? 1967, 1977, 1988 নাকি অপশন ডি 1997? দেখো এইটাই এসছে 22 ফার্স্ট শিফটে এসছে এই প্রশ্নটা 2024-এর, তাই তো? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 1977। 4 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো, এখানে ড্যাশের মধ্যে এরকম এই অপশনগুলোর মধ্যে কিছু একটা বসবে। একটি দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তি একটি নির্দিষ্ট সময়ের জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া। এখানের মধ্যে এমন একটা কিছু রয়েছে, সেটা হলো কি, এই যে দেশের একটি সুনির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির নির্দিষ্ট সময়ের জনসংখ্যা সংক্রান্ত অর্থনৈতিক, সামাজিক, তারপর তথ্য সংগ্রহ করা, সংকলন করা, বিশ্লেষণ এবং প্রচারের মোট প্রক্রিয়া কোনটা? অপশন এতে রয়েছে জনসংখ্যা, বিতে রয়েছে জাতীয় সমীক্ষা, অপশন সিতে রয়েছে জনসংখ্যা আদমশুমারি, অপশন বিতে রয়েছে সংবিধান। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি জনসংখ্যা আদমশুমারি অর্থাৎ সেন্সাস, তাই তো? দেখো 5 নম্বর প্রশ্ন, নিচে কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ? আচ্ছা, এখানে দুটো কাজ দেওয়া রয়েছে, এর মধ্যে এই কোনটা রিজার্ভ ব্যাংকের কাজ? মুদ্রা ইস্যু করা, অবশ্যই এটা কাজ। শেষ অবলম্বনে ঋণদাতা, আচ্ছা ঋণ দিয়ে থাকে, তাই তো? আচ্ছা, এটাও তো কাজ, তাই তো? দেখো অপশন এ শুধুমাত্র 2 ঠিক, অপশন বি 1 এবং 2 উভয়ই ঠিক, অপশন সি শুধু 1 ঠিক, বা 1 বা 2 নয়, অর্থাৎ 1ও ঠিক নয় 2ও ঠিক নয়। তাহলে এটা কোনটা অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 1 এবং 2 উভয়ই ঠিক, অর্থাৎ শুধুমাত্র মুদ্রা ইস্যু করে, অবশ্যই মুদ্রা ইস্যু করে। শেষ অবলম্বনে ঋণদাতা, অবশ্যই ঋণ দিয়ে থাকে, তাহলে কি 1ও ঠিক আবার 2ও ঠিক, তাই তো? সেজন্য এটা হয়ে গেল। দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এর আইনের উপর ভিত্তি করে 1 এপ্রিল 1935 সালে কিন্তু কলকাতাতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 এর মাধ্যমে 1935 সালে 1 এপ্রিল কিন্তু রিজার্ভ ব্যাংক কোথায় গঠিত হয়েছিল, স্থাপিত হয়েছিল? কলকাতাতে। এরপর পরবর্তীতে অর্থাৎ 1937 এ বোম্বেতে আরবিআই এর হেড অফিস স্থানান্তরিত হয়। তার মানে কি 1937 সালে কিন্তু এই যে 1935 সালে যে কলকাতাতে স্থাপিত হলো, তারপর থেকে এটা কোথায় চলে গেল? বোম্বেতে। 6 নম্বর প্রশ্ন দেখো, নিচে কোনটি ভারত সরকার কর্তৃক পরিচালিত আর্থসামাজিক ও জাতীয় আদমশুমারি ACCC 2011 এর বঞ্চনা পরিমাপের একটি মাপকাঠি নয়? আচ্ছা, 2011 বঞ্চনা পরিমাপের মাপকাঠিতে কোনটা নেই? 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার, ভিন্নভাবে অক্ষম সদস্য সহ পরিবার, অপশন সিতে রয়েছে কোন শক্ত দেয়াল এবং ছাদ ছাড়া শুধুমাত্র একটি কক্ষ সহ পরিবার, অপশন ডিতে রয়েছে এমন পরিবার যাদের দেহের কোনো সমস্যা হবে, হ্যাঁ সমস্যা নেই। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 15 থেকে 59 বছর বয়সী কোনো প্রাপ্তবয়স্ক মহিলা নেই এমন পরিবার, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রভাবে 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী FYP চালু করে। এই যে FYP বা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে, এটা কিসের উপর ভিত্তি করে চালু হয়েছে এটাই জানতে চাওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে 22 এ সেকেন্ড শিফটের প্রশ্ন। এটা সমাজতান্ত্রিক, পুঁজিবাদী, কৃতিত্ববাদী পুঁজিবাদী আর নৈরাজ্যবাদ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সমাজতান্ত্রিক, অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যাতে উপযুক্ত হয়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সরকারকে পরামর্শ দেওয়ার জন্য নীতি আয়োগ নামে একটি ড্যাশ ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা প্রথম প্রশ্নটাতেই কিন্তু দেখেছিলাম, তাই না? দেখো নৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, ধর্মীয় চিন্তা না নীতি চিন্তা? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি নীতি চিন্তা, অর্থাৎ চিন্তা করার জন্য এই যে কি বলে নীতি আয়োগটা, এই নীতি আয়োগটা কিন্তু পুরোপুরি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা এই নীতি চিন্তার জন্য যে ভবিষ্যতে কতদূর কি হতে পারে সেই জন্য কিন্তু তৈরি করা হয়েছিল, তাই তো? দেখো নেক্সট, সবুজ বিপ্লবের আমদানির উপর ভারতের নির্ভরতা কমাতে সহায়ক ছিল। আচ্ছা, কি সহায়ক ছিল?
পেট্রোলিয়াম, খাদ্যশস্য, টেক্সটাইল নাকি যন্ত্রপাতি? তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন বি, খাদ্যশস্য। কারণ সবুজ বিপ্লব মানে কি খাদ্যশস্যের সঙ্গে যুক্ত, ধান আর গম চাষের সঙ্গে যুক্ত, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, ভারতের নিচের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? তৃতীয়, চতুর্থ, প্রথম নাকি দ্বিতীয়? আচ্ছা, তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, প্রথম। দেখো, প্রথমটার জন্য বেসিসে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। হার্ভার্ড ডোমার কৌশলের উপর ভিত্তি করে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হয়, অর্থাৎ ফার্স্ট এফআইপি। অর্থাৎ ফার্স্ট এফআইপি মানে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এই হার্ভার্ড ডোমার কৌশলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। 1951 সালে তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু কি পেশ করেন। এর সময়কাল কত ছিল? 1951 থেকে 1956 সাল কিন্তু এর সময়কাল ছিল। তাহলে প্রশ্ন এসছে ভারতের নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা শেষে দেশে 5টি আইআইটি স্থাপিত হয়েছিল? বুঝলাম প্রথম। প্রথমটার সঙ্গে কে করেছিল? সেই মডেলটা কে তৈরি করেছিল? হার্ভার্ড ডোমার মডেল তৈরি করেছিল। কে পেশ করেছিল? জওহরলাল নেহরু পেশ করেছিল। কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1951 থেকে 1956 সাল পর্যন্ত কিন্তু ছিল। আচ্ছা, দেখো নেক্সট প্রশ্ন, অবচয় সংক্রান্ত নিচের কোন বিবৃতিটি সঠিক? অবচয় অর্থাৎ ডেপ্রিসিয়েশন বলেছিলাম আমি। অবচয়কে স্থির সম্পদের মূল্যের ক্ষতি হিসাবে আখ্যায়িত করা হয়, যা এর দরকারি জীবনকালে পরিধানের কারণে হয়। আচ্ছা, প্রথমটা ভালো করে বুঝবে। অবচয়কে স্থির সম্পদের, কোন একটা সম্পদের মূল্যের ক্ষতি অর্থাৎ দাম কমে যাওয়া, ওই দাম কমে যাওয়ার উপর কিন্তু একে ধার্য করা হতে পারে। দেখো, এর দরকারি জীবনকালে পরিধানের কারণে হয়। আচ্ছা, যে জিনিসটা তুমি ব্যবহার করেছো তার ব্যবহার করতে করতে জিনিসটার দাম কমে গেছে সেটা। 2 নম্বর, অবচয় অপ্রত্যাশিত বা আকস্মিক ধ্বংসকে বিবেচনায় নেয় না। অপ্রত্যাশিত অর্থাৎ অ্যাক্সিডেন্ট, এটাকে কি বিবেচনায় নেয় না অবচয়টা। তাহলে এটা অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন বি, 1 এবং 2 উভয় কি উভয় ঠিক। নেক্সট প্রশ্ন দেখো, ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন পাস হয়, অর্থাৎ ব্যাংকিং নিয়ন্ত্রণ আইনটা কত সালে পাস করানো হয়? 1959 সালে, অপশন বি 1999 সালে, অপশন সি 1949 সালে, নাকি অপশন ডি 1967 সালে? তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন সি 1949 সালে। নেক্সট প্রশ্ন, ভারতে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? 2007 থেকে 2012 সাল, 2009 থেকে 2014, অপশন সি 2008 থেকে 2013, নাকি অপশন ডি 2010 থেকে 2015? তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ 2007 থেকে 2012। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনাটি তৈরি করে অধ্যাপক সি রঙ্গরাজন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরটা দেখো, এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 9% অর্থাৎ 9%, এবং লক্ষ্য পূরণ হয়েছিল কিন্তু 8% অর্থাৎ 8%। এটাও অবশ্যই দাগ দিয়ে রাখবে। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে, এটা আমরা ভালো করেই জানি, তাই তো? এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1961 থেকে 66 সালের মধ্যে। এটি কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? প্রশ্নে বলা রয়েছে সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1965 সালে, এমনকি এই সময় 1961 থেকে 1966 সালে একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল। সেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল? দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি ফিফথ? এটা এসছে 20/2/2024 ফোর্থ শিফটের একটা প্রশ্ন। তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন সি, থার্ড। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1951 থেকে 1956 সাল, দ্বিতীয়টা সময়কাল ছিল 1956 থেকে 1961 সাল, তৃতীয়টা সময়কাল ছিল 1961 থেকে 1966 সাল, আর পঞ্চমটা সময়কাল কিন্তু ছিল 1974 থেকে 1979 সাল। এখানে এই চারটাই কিন্তু ভালো করে পড়বে। দেখো, চারটাই দেওয়া রয়েছে অপশনে, এই চারটাই কিন্তু এখানে আলোচনা করা আছে প্রত্যেকটাই সময়কাল সম্পর্কে। নেক্সট প্রশ্ন, ভারতে কৃষকদের উপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। আচ্ছা, ভারতে যে সবুজ বিপ্লবের প্রভাব কৃষকদের উপর কেমন প্রভাব পড়েছে সেটা নিম্নলিখিত দুটি পয়েন্টের মাধ্যমে বলা রয়েছে, সেটা পড়তে বলা হয়েছে। দেখো, প্রথম, সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। সূচনাটার কথা কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? 2 নম্বর দেখো, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। তাহলে এদের এই দুটোর মধ্যে ভুল কোনটা?
তাহলে অ্যান্সারটি দেখে নাও, অ্যান্সার হবে অপশন এ বা বি কোনোটাই নয়। অর্থাৎ কি এটা কি কোনোটাই কিন্তু কি ভুল নয়, দুটাই কিন্তু ঠিক। সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়তে সাহায্য করেছিল, কারণ কি ফলন বেশি হলে তো আয় বেশি হবেই, তাই না? জমির পরিমাণ তো আমার সেম না, জাস্ট ফলন বেশি হচ্ছে। এরপর কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য, কৃষির যে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত যত কিছু আয় হচ্ছিল আয় ফিরিয়ে দেয়। হয়ে গেল, তাহলে কি ভুল বিবৃতিটা চিহ্নিত করুন, তাহলে কি হবে এ বা বি কোনোটাই ভুল নয়, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবকে বলা যেতে পারে, সবুজ বিপ্লবকে কি বলা যায়? বিশ্ব বিপ্লব, সাদা বিপ্লব, নীল বিপ্লব নাকি কৃষি বিপ্লব? তাহলে এটা তো অবশ্যই কি হবে কৃষি বিপ্লব হবে, তাই তো? অপশন ডি। দেখো, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে 1966 থেকে 1967 সালে কৃষি উৎপাদন বিশেষত গম উৎপাদনে পরিমাণ অভূতপূর্ব বৃদ্ধি পায়। এই বৃদ্ধিকে আমেরিকান বিজ্ঞানী ডক্টর উইলিয়াম গান সবুজ বিপ্লব বলে, ঠিক আছে? তারপর দেখো, নোবেল জয়ী বিজ্ঞানী উচ্চ ফলনশীল গম বীজের আবিষ্কর্তা ডক্টর নরম্যান বোরলেগকে আন্তর্জাতিক ক্ষেত্রে সবুজ বিপ্লবের জনক বলা হয়। আন্তর্জাতিক সবুজ বিপ্লবের জনককে তাহলে ডক্টর নরম্যান বোরলেগ, তাই তো? এরপর দেখো, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের পথপ্রদর্শক হলেন ডক্টর এম এস স্বামীনাথন, তাকে ভারতের সবুজ বিপ্লবের কিন্তু জনক বলা হয়। এবার যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে হবে ডক্টর নরম্যান বোরলেগ, যদি ভারতীয় সবুজ বিপ্লবের জনক হয় তাহলে কিন্তু হবে কে এই ডক্টর এম এস স্বামীনাথন, ঠিক আছে? অবশ্যই ভালো করে এটা পয়েন্ট নোট করে রাখবে। 17 নম্বর প্রশ্ন, পরিষেবা কর টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মতো পরিষেবার উপর একটি কর ড্যাশ সালে চালু করা হয়েছিল। কর কত সালে চালু করা হয়? 1994 থেকে 95 সালে। অপশন বি তে রয়েছে 1993 থেকে 94 সালে। অপশন সি তে রয়েছে 1991 থেকে 92 সালে, নাকি অপশন ডি তে রয়েছে 1992 থেকে 93 সালে। তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ 1994 থেকে 1995 সালে। 18 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল? তৃতীয়, প্রথম, দ্বিতীয়, চতুর্থ? তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি চতুর্থ। কৃষিক্ষেত্রে অগ্রগতি ছিল এই পরিকল্পনার মূল লক্ষ্য, অর্থাৎ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, তাই তো? সময়কাল ছিল কত? 1969 সাল থেকে 1974 সাল পর্যন্ত। এবার বলা হলো ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল। ধরো না, জাস্ট বলা হলো একটা অন্য প্রশ্ন, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছে, এটার সময়কাল কত? তাহলে অবশ্যই কি হবে 1969 থেকে 1974 সাল পর্যন্ত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, একটি দেশের মোট দেশীয় পণ্য অর্থনীতির বিভিন্ন খাত থেকে প্রাপ্ত হয়, যথা বাণিজ্যিক এবং বাণিজ্য খাত, গ্রামীণ এবং শহুরে খাত, কৃষি খাত এবং শুধুমাত্র শিল্প খাত, নাকি অপশন ডি কৃষি খাত, শিল্প খাত এবং পরিষেবা খাত? তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি কৃষি খাত, শিল্প খাত এবং পরিষেবা খাত। অর্থাৎ কৃষি থেকেও হবে, শিল্প থেকেও হবে, আবার কি পরিষেবা থেকেও হবে, তাই তো? 20 নম্বর প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অবশেষে চালু করা হয়েছিল ড্যাশ সালে? কাঠামোগত সমন্বয় নীতির সূচনার পর। কত সালে চালু করা হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 1992 সালে। অপশন বি তে রয়েছে 1989 সালে, অপশন সি তে রয়েছে 1991 সালে, নাকি অপশন ডি তে রয়েছে 1990 সালে? তাহলে এটার অ্যানসার কিন্তু হবে অপশন এ 1992 সালে। এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পিভি নরসিংহ রাওয়ের নেতৃত্বে। সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত। এইটা প্রশ্ন না দিয়ে বলতেই পারতো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত? তাহলে অবশ্যই কি হয়ে যাবে 1992 থেকে 1997 সাল পর্যন্ত ছিল। কে তৈরি করেছিল? পিভি নরসিংহ রায়, তাই তো? এর নেতৃত্বে করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের মধ্যে বন্টন করা হয় ড্যাশ। অপশন এ তে রয়েছে শুধুমাত্র মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে, অপশন বি তে রয়েছে মানুষের যা প্রয়োজন তার ভিত্তিতে এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে, অপশন সি তে রয়েছে ক্রয় ক্ষমতার ভিত্তিতে নয়, আর অপশন ডি তে রয়েছে প্রয়োজনের ভিত্তিতে নয়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে। প্রয়োজনের ভিত্তিতে নয় কিন্তু ক্রয় ক্ষমতার ভিত্তিতে। তাহলে এটার কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশন ডি প্রয়োজনের ভিত্তিতে নয়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে, ঠিক আছে? 22 নম্বর প্রশ্ন, ভারতে
বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিতটি পড়ুন। বাণিজ্যিক ব্যাংক আসলে কিভাবে কাজ করে? বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটি অংশ, অর্থনীতিতে অর্থ সৃষ্টি করে। বি নম্বরে দেখো, তারা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে, অর্থাৎ টাকা পয়সা গ্রহণ করে, এবং যার ধার নিতে চায় তাদের এই তহবিলের কিছু অংশ ধার দেয়। অবশ্যই যেটা লোন বলা হয়। ভুল বিবৃতি শনাক্ত করুন কোনটা ভুল। তাহলে অপশন এতে রয়েছে এ বা বি ভুল নয়, অর্থাৎ এ বা বি দুটাই ঠিক, শুধু এ ভুল। এ এবং বি উভয়ই ভুল, আর শুধুমাত্র বি ভুল। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ বা বি ভুল নয়, অর্থাৎ দুটাই কিন্তু সঠিক। ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কে চিরসবুজ বিপ্লব শব্দটি তৈরি করে? চিরসবুজ বিপ্লব, মহাত্মা গান্ধী, অপশন বি রামমোহন লোহিয়া, আর ভি রাও, নাকি অপশন ডি এম এস স্বামীনাথন? তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন তিনি কিন্তু চিরসবুজ শব্দটি বা চিরসবুজ বিপ্লব শব্দটি কিন্তু ব্যবহার করে বা তৈরি করে। নেক্সট প্রশ্ন, গ্রুপ কোয়ার্টারে বসবাসকারী সহ একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রত্যেক পুরুষ, মহিলা এবং শিশুর জন্য গণনা করা গড় আয় বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়? অর্থাৎ একসঙ্গে বসবাসকারী সবার সকলের ইনকাম একসঙ্গে বোঝাতে, মাথা পিছু বোঝাতে কোনটা ব্যবহার করা হয়? পার ক্যাপিটাল ইনকাম, পার 100 ইনকাম, জিডিপি, নাকি পিআরসিএস? তাহলে এর অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশন এ পার ক্যাপিটাল ইনকাম, অর্থাৎ মাথা পিছু আয়, তাই তো, পিসিআই। তো তোমরা অবশ্যই এটা বোঝার জন্য যদি পার ক্যাপিটাল ইনকাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলের ইকোনমিক প্লেলিস্টে গিয়ে ন্যাশনাল ইনকামের ভিডিওটি দেখে এসো, তাহলে পার ক্যাপিটাল ইনকাম সম্পর্কে কিন্তু বিস্তারিত আরো জানতে পারো। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কে একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লব এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন? সি সুব্রমণিয়াম, বি স্বামীনাথন, বিবেকরাম সারভাই, নাকি ভার্গিস কুরিয়েন? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি স্বামীনাথন, অর্থাৎ এম এস স্বামীনাথন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে কিন্তু যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই পৌঁছে দেবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।